বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে আমি খুশিদ আলিয়া সিটি সরকারি বালিকা স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনীতি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের জাতীয় সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। তোমরা জানো বিশ্বে প্রধানত 4টি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। আমরা এই 4টি নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা জানব অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝে এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব এবং পাঠ শেষে তোমরা এগুলো গুরুত্বগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমরা শুরুতে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝি। অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা বুঝি যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানগুলোর মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া এবং ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়, তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা আলোচনা করব সাধারণত বিশ্বের মধ্যে প্রধানত 4টি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান: ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা আলোচনা করব ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে দেখো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের মালিকানা কিভাবে নির্ধারিত হয়। আমরা জানি সাধারণত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা ব্যক্তি উদ্যোগকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ ব্যক্তি তার ইচ্ছা, ব্যক্তি বা গোষ্ঠী, যে কোনো গোষ্ঠী তার পুঁজি বিনিয়োগ করে যে কোনো ব্যক্তিগত উদ্যোগে, যে কোনো শিল্প কারখানা, যে কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে সে ব্যক্তি বিনিয়োগ করে বা সংগঠন বিনিয়োগ করে তার মুনাফা অর্জন করতে পারবে, উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এ ব্যাপারে রাষ্ট্র তাকে কোনো রকম বাধা দেয় না, অর্থাৎ ব্যক্তি মালিকানাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর যেটা আমরা প্রাইভেট সেক্টর বলি, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ব্যক্তি মালিকানাকে রাষ্ট্র প্রাধান্য দেয়। এরপরে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। যেহেতু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, ব্যক্তি তার বা সংগঠনের উদ্যোগে যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে, উৎপাদন এবং বন্টন ভোগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই জন্য উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, ব্যক্তি তখন নিজ উদ্যোগে কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে, এ ব্যাপারে ব্যক্তির সিদ্ধান্তটাকে বেশি গুরুত্ব পায় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এরপর দেখো অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অবাধ প্রতিযোগিতা। যেহেতু ব্যক্তি মালিকানায় ব্যক্তি কি উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে, ভোক্তার চাহিদার উপরে তাকে গুরুত্ব দিতে হয়। তখন যে কোনো সংগঠন বা ব্যক্তি যখন উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তখন একটা প্রতিযোগিতা বিদ্যমান থাকে। আমরা ভোক্তার একটা চাহিদা হচ্ছে কি, আমি কম দামে কোয়ালিটি অর্থাৎ গুণগত মান থেকে কম দামে আমি কোন জিনিসটা আমি ক্রয় করব। তখন যারা উৎপাদন করে তারা চিন্তা করে যে আমি ভোক্তার কাছে এই দ্রব্যটা বেশি করে বিক্রি করতে পারবো, কীভাবে মুনাফা অর্জন করতে পারবো। তখন যেহেতু একটা অবাধ প্রতিযোগিতা থাকে, তখন দ্রব্যের ভোক্তার চাহিদাকে বেশি গুরুত্ব দিতে হয়। তখন একটা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে একটা দ্রব্যের একটা মূল্য নির্ধারণ হয়, মূল্য নির্ধারণের মাধ্যমে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে এবং ভোক্তার চাহিদাকেও গুরুত্ব দিতে হয়। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আরেকটি বৈশিষ্ট্য। এরপরে ভোক্তার স্বাধীনতা। এখন ব্যক্তি যখন কোনো দ্রব্য উৎপাদন করে, সেই উৎপাদিত দ্রব্য যদি ভোক্তা গ্রহণ না করে বা ভোগ না করে, তাহলে কিন্তু ব্যক্তি তখন ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য ব্যক্তি মালিকানা প্রাধান্য থাকলেও ব্যক্তিকে তাকে ভোক্তার চাহিদাকে প্রাধান্য দিতে হয়। এই জন্য এটাকে বলা হয়েছে কি, ভোক্তার স্বাধীনতা থেকে ভোক্তা কি দ্রব্য কোন দামে কোন দ্রব্য ক্রয় করবে, কত দামে ক্রয় করবে। ভোক্তার চাহিদার উপর গুরুত্ব না দিলে কিন্তু আবার ওখানে ব্যক্তি উদ্যোগে যেহেতু পণ্য উৎপাদিত হয়, তখন
চাহিদার উপর যদি গুরুত্ব না দেয় তখন কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্য ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন। এখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি উদ্যোগে যেহেতু পণ্যদ্রব্য উৎপাদন হয়, তখন তারা সবসময় চিন্তা করে কিভাবে বেশি লাভ হবে। তারা মুনাফার অংশটাই কিন্তু তারা মালিক শ্রেণীরাই কিন্তু বেশিরভাগ নিয়ে যায়, শ্রমিকরা কিন্তু তাদের ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত হয়। এই জন্য দেখা যায় কি সর্বাধিক মুনাফা অর্জনটাকে তারা বেশি গুরুত্ব দেয়। কোন দ্রব্য উৎপাদন করলে বেশি মুনাফা অর্জন হবে সেটার উপরে বেশি ব্যক্তি সবসময় ওদিকে মনোযোগ থাকে, বেশি মুনাফাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এরপরে শ্রমিক শোষণ, যেহেতু ব্যক্তি সবসময় ব্যক্তি হোক আর সংগঠন হোক বা গোষ্ঠী হোক পণ্য উৎপাদনের ক্ষেত্রে মুনাফাটাকে বেশি গুরুত্ব দেয়, তখন তারা লাভের অংশটা নিজেরাই ভোগ করেন এবং অধিকাংশ গোষ্ঠী যারা শ্রমিক তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে শোষণ করে তাদেরকে ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত করে একটা শ্রেণী কম সংখ্যক পুঁজিপতি বা উদ্যোক্তা বা সংগঠন বা ব্যক্তির কাছে সম্পদটা কুক্ষিগত হয়, তখন শ্রমিকরা তাদের ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত হয়। এই জন্য আমরা বলি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণটা বেশি। এগুলো এটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। আমরা দেখেছি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদন সমূহ মালিকানা হচ্ছে ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা হচ্ছে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। রাষ্ট্রই ঠিক করে দিবে কে উৎপাদন করবে, কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, এটা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে এই জন্য উৎপাদনের উপাদান সমূহ মালিকানা হচ্ছে রাষ্ট্র তার কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ রাষ্ট্র কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রই কিন্তু কোন দ্রব্য উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে মালিকানা যেহেতু ব্যক্তি মালিকানা, এখানে কিন্তু রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রই সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে। এরপরে অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা দিবে কোন দ্রব্য কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে বন্টন করা হবে, কারা ভোগ করবে, অর্থাৎ এখানে জনগণের চাহিদাকে বেশি গুরুত্ব দেয় সরকার। জনগণ কিভাবে করে তার লাভবান হবে, পণ্য দ্রব্যগুলো পাবে, ব্যক্তি ইচ্ছার উপরে বেশি গুরুত্ব নেই। এখানে সরকারি নির্দেশনাকে কিন্তু রাষ্ট্রকে যারা পণ্যদ্রব্য উৎপাদনে বিনিয়োগ করবে তাদের রাষ্ট্রের নির্দেশনায় কিন্তু মেনে চলতে হয়। এরপরে ভোক্তার স্বাধীনতার অভাব, যেহেতু এখানে রাষ্ট্র নির্ধারণ করে দেয় কোন দ্রব্য উৎপাদন করবে, কারা উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, এখানে ভোক্তার স্বাধীনতা তুলনামূলকভাবে এখানে তুলনায় কম সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। এরপর অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য, আমরা জানি যে অর্থনৈতিক কার্যাবলী সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলীগুলো উদ্দেশ্য হচ্ছে কি এখানে জনগণের চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, জনকল্যাণটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে কিন্তু তোমার শ্রমিক শোষণটা, এখানে যে আমরা দেখেছি শ্রমিক শোষণটা বেশি, মুনাফাটা কিন্তু ব্যক্তি ভোগ করে। এখানে কিন্তু যেহেতু রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, এখানে কিন্তু শ্রমিক শোষণটা কম। এর জন্য অর্থনৈতিক কার্যাবলীগুলোর উদ্দেশ্য হচ্ছে জনগণের কোন দিকে সুবিধা হয়, কোন দ্রব্য জনগণ কম দামে পাবে, যেহেতু রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এখানে শ্রমিক শোষণটা কম। আয় এবং বন্টন ব্যবস্থাও কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় জনগণের চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং উৎপাদন এবং বন্টন ব্যবস্থা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে এখানে কিন্তু শ্রমিক শোষণ কম। এবং তবে এখানে একটা সমস্যা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেহেতু ব্যক্তি মালিকানাকে প্রাধান্য কম দেওয়া হয়, এখানে এই জন্য ব্যক্তি উদ্যোগটা কম, ব্যক্তির সৃজনশীলতা এবং উৎপাদনশীলতা একটু কম। যেহেতু যার সাধারণত দেখা যায় কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে কোনো ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, প্রয়োজন অনুযায়ী তার গ্রহণ করবে। এখানে কিন্তু আবার বেকারত্ব থাকে না। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু বেকারত্ব যার যোগ্যতা অনুযায়ী সবাই কাজ পাবে, যে যতটুকু কাজ করবে তাকে ততটুকুই দিতে হবে সবাই, রাষ্ট্র দ্বারা যেহেতু নিয়ন্ত্রিত। এজন্য এখানে কিন্তু বেকারত্বের হার কম। তবে সব নেগেটিভ দিক হচ্ছে, নেতিবাচক দিক হচ্ছে যেহেতু এখানে ব্যক্তি মালিকানাকে প্রাধান্য কম দেওয়া হয়, এখানে এই জন্য ব্যক্তির উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা নিশ্চিত নয়। এই হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা। তবে বিশ্বের মধ্যে এখন কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আস্তে আস্তে একটু কমে আসতেছে, যেহেতু এখানে ব্যক্তি মালিকানাকে প্রাধান্য দেওয়া, মানুষের একটা টেন্ডেন্সি থাকে সম্পদ অর্জন করার। এখন অনেক
কমে গেছে। বিশ্বের মধ্যে কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বেশি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা খুব কম সংখ্যায়। এই হলো আমাদের ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমি আলোচনা করব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে দেখো, আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত উৎপাদন ও উপাদানসমূহ মালিকানা। এখানে কিন্তু সরকারিও আছে, বেসরকারিও আছে, অর্থাৎ সরকারি এবং বেসরকারি দুটারই কিন্তু সহাবস্থান দেখতে পাই আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। বাংলাদেশে কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বিদ্যমান। আমরা অনেকগুলো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এরপরে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান, যেমন ধরো গুরুত্বপূর্ণ শিল্প কারখানাগুলো সরকারি নিয়ন্ত্রণে, জরুরি ওষুধগুলো সরকারের নিয়ন্ত্রণে, সেবা খাত, শিক্ষা, স্বাস্থ্য এগুলো সরকারের নিয়ন্ত্রণে। আবার গার্মেন্টস, পোশাক শিল্প, খাদ্যপণ্য, কৃষিপণ্য এগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে থাকে অধিকাংশ। বাংলাদেশে কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় খাতে বিদ্যমান। তাহলে সরকারি ও বেসরকারি উভয় খাতে সহাবস্থান থাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। প্রতিযোগিতা, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা একটা অবাধ প্রতিযোগিতা দেখি। যেহেতু এখানে কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেও এখানে কিন্তু ব্যক্তি মালিকানাকে প্রাধান্য দেওয়া হয়, যেহেতু এখানে প্রতিযোগিতা বিদ্যমান থাকার জন্য। ব্যক্তি বা গোষ্ঠী যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারবে, বিনিয়োগ করতে পারবে, এবং এই জন্য একটা প্রতিযোগিতা বিদ্যমান থাকে। প্রতিযোগিতার মাধ্যমে ভোক্তার চাহিদার উপর নির্ভর করে পণ্যদ্রব্য উৎপাদন করে, এই জন্য একটা প্রতিযোগিতার মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। এরপরে মুনাফা অর্জন, আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেরকম মুনাফা অর্জনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, ব্যক্তি হোক গোষ্ঠী হোক, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু সেবা খাত ছাড়া অন্যান্য খাতগুলো কিন্তু মুনাফাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মুনাফা না হলে তো কেউ রিস্ক নেবে না, সবারই উদ্দেশ্য থাকে মুনাফা। শুধুমাত্র সরকার সেবা খাতগুলোকে, শিক্ষা, স্বাস্থ্য এই ধরনের সেবা খাতগুলোকে মুনাফার উপরে বেশি জোর দেয় না, জনগণের চাহিদার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আসলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু হোক ব্যক্তি এবং সরকারি মুনাফা অর্জনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মুনাফাটাকে প্রাধান্য রেখে উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। এরপরে উদ্যোক্তা এবং ভোগকারী স্বাধীনতা, এখানে ব্যক্তি উদ্যোগে ব্যক্তি যে কোনো দ্রব্য উৎপাদনে বিনিয়োগ করতে পারবে, এবং ভোক্তারও কিন্তু ভোগকারী স্বাধীনতাও আছে। যারা ভোক্তার পণ্যদ্রব্য ভোগ করবেন তাদের স্বাধীনতাও আছে, কী দ্রব্য ভোগ করবেন, কত দামে কিনবেন। এই জন্য ব্যক্তি যে কোনো পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তার চাহিদার উপরে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। ব্যক্তি উদ্যোক্তার উপরে যেমন স্বাধীনতা আছে, ভোক্তারও তেমনি স্বাধীনতা আছে। আয় এবং বন্টন, এখানেও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো আয় এবং বন্টন ব্যবস্থায় কিন্তু ব্যক্তি উদ্যোগকে যেহেতু প্রাধান্য দেওয়া হয়, ভোক্তার চাহিদার উপরে নির্ভর করে এখানে কিন্তু উৎপাদন এবং বন্টন প্রক্রিয়া সম্পাদিত হয়। এই হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের বাংলাদেশে আমরা বিদ্যমান, এখানে সরকারি এবং বেসরকারি উভয় খাত বিদ্যমান, এবং ব্যক্তি মালিকানাকে সব বেশি প্রাধান্য দেওয়া হয়। এই জন্য আমরা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি। এখন আমরা আলোচনা করব ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কিন্তু সম্পদের মালিকানা কিন্তু ব্যক্তি উদ্যোগকে প্রাধান্য দেওয়া হয়। এখানে পার্থক্য হচ্ছে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীগুলি পরিচালিত হয়, অর্থাৎ এখানে কোরআন সুন্নাহর মতো যেহেতু ধর্মীয় অনুশাসন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, তখন তারা কোরআন সুন্নাহর সাথে আলোকে কিন্তু তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত, উৎপাদন এবং বন্টন প্রক্রিয়া সম্পাদিত হয়। আর উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ কিন্তু তুলনামূলকভাবে কম, যেহেতু এখানে জাকাতটা বাধ্যতামূলক। আমাদের এখানে জাকাত আছে, তবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু জাকাত অবশ্যই বাধ্যতামূলক। জাকাত দিতে হবে নিসাব পরিমাণ সম্পদ থাকলে, এবং হালাল। এখানে কিন্তু সুদটাকে প্রাধান্য দেওয়া হয় না। এখানে দেখা যায় কি লাভ লোকসান দুটোই কিন্তু অংশগ্রহণ করতে হয়, লাভ লোকসান দুটোই কিন্তু জনগণকে ভোগ করতে হয়। এই জন্য এখানে হালালটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যেহেতু শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এবং জাকাত যেহেতু বাধ্যতামূলক, জাকাত দেওয়ার কারণে এখানে শ্রেণী বৈষম্যটা, ধনী এবং দরিদ্র বৈষম্যটা তুলনামূলকভাবে কম। এই জন্য উৎপাদন ব্যবস্থা উৎপাদন উপাদানসমূহের পারিতোষিক, অর্থাৎ ব্যক্তি যা প্রয়োজন সে ভোগ করতে পারবে তার পারিশ্রমিক অনুযায়ী।
কিন্তু এখানে শ্রমিক শোষণটা তুলনামূলকভাবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার তুলনায় অনেক কম, যেহেতু এখানে জাকাত বাধ্যতামূলক এবং শ্রমিক শোষণ তুলনামূলকভাবে কম, ব্যক্তির ইচ্ছাকে এখানে প্রাধান্য দেওয়া হয়। আয় এবং বন্টন, এখানে আয় এবং বন্টন ব্যবস্থার মধ্যেও উৎপাদন এবং বন্টন প্রক্রিয়া যেহেতু জনগণের ভোগকে, জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়, জনগণ কতটুকু ভোগ করবে, জনগণ যেন শোষিত না হয়, বঞ্চিত না হয়, এটাকে প্রাধান্য দেওয়া হয়। যেহেতু হালাল একটা বাধ্যতামূলক আছে, এখানে হালালভাবে রুজি করতে হবে, হালালভাবে আয় করতে হবে, হালালভাবে বন্টন করতে হবে। এই জন্য তারা এখানে শ্রমিক শ্রেণীর বৈষম্যটা তুলনামূলকভাবে কম, শ্রমিক শোষণ কম, আয় এবং বন্টন ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া যারা অংশগ্রহণ করে, যারা ভোগ করে, তাদের উভয়ের কিন্তু এখানে স্বাধীনতা আছে এবং জনগণের ভোক্তার চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমরা এখন জানলাম মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আমরা আলোচনা করলাম। তাহলে আমরা এইবার তোমরা মেয়েরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বাড়ির কাজ করবে, বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান এই বিষয়ে একটা বাড়ির কাজ তোমরা করবে। তাহলে এই পাঠ শেষে আমরা জানলাম ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।